আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের তৃতীয় অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে। তো নমুনা প্রশ্নের যেই প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তৃতীয় অধ্যায়ের, সেই প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করছি। দেখো, এখানে দৃশ্যকল্প একে মূলত বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা আছে সেই তত্ত্বটা ফুটে উঠেছে যে কোনো বস্তু যদি ক্রমাগত ঘুরতে থাকে, একটা সময় সে ঘুরতে ঘুরতে তার এনার্জি লস হতে থাকবে এবং সে একটা সময় ওই মানে ঘূর্ণায়মান যে পথ, সেই পথের সেন্টারে গিয়ে পড়বে। এই যে দেখো, ইলেকট্রন ঘুরতে 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 একটা সময় গিয়ে সেন্টারে গিয়ে পড়বে। দৃশ্যকল্প এক এটা বোঝানো হচ্ছে। আর দৃশ্যকল্প দুইয়ে বোঝানো হচ্ছে যে তিনটা কক্ষপথ, এই হচ্ছে আমার নিউক্লিয়াস 1 2 3, তিনটা কক্ষপথ। এই যে দেখো ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, মানে অর্থাৎ এখান থেকে কম্পাঙ্ক সৃষ্টি হতে পারে। আমরা জানি যে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। তাহলে এই যে ইলেকট্রন যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, এই ক্ষেত্রে শক্তির শোষণ বা বিকিরণ ঘটতে পারে, সেখান থেকে কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ইত্যাদি সৃষ্টি হতে পারে। এই রিলেটেড একটা চিত্র আমরা দৃশ্যকল্প দুইয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে ক খ গ ঘ এর প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কাকে বলে? তো দেখো, পারমাণবিক সংখ্যার সংজ্ঞা কি? যে কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আমরা জানি যে কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত যতগুলো প্রোটন সংখ্যা থাকবে, সেই প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা যাবে আর কি। খ নম্বর প্রশ্ন, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন ব্যাখ্যা করো? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি? আমরা জানি পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক তার বিপরীতে ততগুলো ইলেকট্রন থাকবে। এখন ইলেকট্রন এবং প্রোটন যেহেতু মানে সম চার্জ বিশিষ্ট, জাস্ট চার্জের ধরন ভিন্ন, পজিটিভ এবং নেগেটিভ, ইলেকট্রন এবং প্রোটন। তো ইলেকট্রনের চার্জ কীরকম? নেগেটিভ, আর প্রোটনের চার্জ কীরকম? পজিটিভ, এবং চার্জের মান বা আধানের মান সমান। অতএব একটা পরমাণুতে ঠিক যতগুলো ইলেকট্রন থাকবে তার বিপরীতে ততগুলো প্রোটন থাকবে। এই জন্যই পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয়। আমরা আমাদের অ্যান্সারগুলো একটু বোঝার চেষ্টা করি। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন চার্জহীন এবং প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জবিহীন হয়। আবার নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত হয়। সাধারণত পরমাণুতে প্রোটন ইলেকট্রনের সংখ্যা সমান, তাদের চার্জের মান প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান। এখন দেখো, যতগুলো পজিটিভ থাকবে ঠিক তার বিপরীতে ততগুলো নেগেটিভ চার্জ থাকবে এবং তাদের চার্জের মান সমান এবং বিপরীত প্রকৃতির হয়। ফলে সামগ্রিকভাবে পরমাণুতে চার্জের পরিমাণ শূন্য হয়, তাই পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। আশা করি তোমরা অ্যান্সারটুকু বুঝছো যে যতগুলো পজিটিভ চার্জ তার বিপরীতে এখানে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ। এখন এই পজিটিভ চার্জ কি করে? নেগেটিভ চার্জকে ক্যান্সেল আউট করে দেয়। যেহেতু পজিটিভ নেগেটিভ সমান, মানে দুইটা চার্জ সমান সংখ্যায় আছে বা থাকে, এই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ, পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়। আচ্ছা, যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের দৃশ্যকল্প এক যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে তা হলো রাদারফোর্ডের। আচ্ছা, আমরা আগে গ নাম্বার প্রশ্নটা একটু দেখে নেই। খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আমরা করে ফেলছি। এবারে যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে। কি বলছে দেখো, যে দৃশ্যকল্প এক পরমাণুর কোন মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে ব্যাখ্যা করে। এই যে দৃশ্যকল্প এক, এটা কোন পরমাণুর মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা এখন রাদারফোর্ড, আমরা জানি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা আছে। এখন এই গ নাম্বার প্রশ্নে আমাকে রাদারফোর্ডের পরমাণু মডেলের যেই মতবাদগুলো আছে সেই মতবাদগুলো আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। বাট আমি একটু ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো, আরেকবার যাচ্ছি আমরা এখানে কোশ্চেনে বলতেছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যেই সীমাবদ্ধতা সেটা কিন্তু এইটা। তো এখানে বলতেছে দৃশ্যকল্প একে পরমাণুর কোন মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে। আমরা জানি দৃশ্যকল্প এক পরমাণুর রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে। অতএব এখন সেই রাদারফোর্ডের মডেলের যে মতবাদগুলো আছে সেগুলো আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো, অ্যান্সারে আমরা এখানে বলতে পারি যে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে একটি মতবাদ প্রদান করেন, যেটা মূলত সৌরজগতের সাথে কম্পেয়ার করা হয়, এই জন্য মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে। তা আমরা এখন রাদারফোর্ডের মডেলের যেই ত্রুটি, মানে রাদারফোর্ডের মডেলের যে মতবাদ যেগুলো ছিল, আমরা এখন সেই মতবাদগুলো জানার চেষ্টা করব। তো দেখো, 1 নম্বর পয়েন্টে আমাদেরকে কি বলেছেন, যে
প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। মানে আমরা বলতে চাইছি যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন অবস্থান করতেছে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা যে ভর যে বলি পরমাণুর, এটা বলতে মূলত নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন এদের সমষ্টিগত ভরকেই মূলত পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। গেল আমাদের রাদারফোর্ডের মডেলের ফার্স্ট পয়েন্টটা। এবারে যাচ্ছি আমরা সেকেন্ড পয়েন্টে। দেখো, আচ্ছা, সেকেন্ড পয়েন্টে এখানে বলতেছে, বিজ্ঞানী রাদারফোর্ড বলতেছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, মানে ছোট, এবং পরমাণুর ভিতরের এবং নিউক্লিয়াসের বাইরের এবং পরমাণুর ভিতরের বেশিরভাগ জায়গায় কি হয়ে যাচ্ছে, ফাঁকা রয়ে যাচ্ছে। তার মানে এটা দ্বারা বোঝানো হয় যে নিউক্লিয়াসটাই মূলত একটা পরমাণুর আসল জিনিস। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে, 3 নম্বর পয়েন্টে কি বলতেছে দেখো। 3 নম্বর পয়েন্টে বলতেছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণুর নিউক্লিয়াসের যে সংখ্যক প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সমসংখ্যক ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। আমরা খ নাম্বার প্রশ্নে কিন্তু এই পয়েন্টটা ব্যাখ্যা করেছি যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, মানে যতগুলো পজিটিভ সাইন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো নেগেটিভ সাইন বা ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ এটা যেহেতু সমান, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। তার মানে এখানে তোমার কোনো এক্সট্রা কোনো পজিটিভ চার্জ নাই, এক্সট্রা কোনো নেগেটিভ চার্জ নাই, কোনো পজিটিভ নাই, কোনো নেগেটিভ নাই। তো এটা গেলো আমাদের 3 নম্বর পয়েন্ট। আমরা যাচ্ছি আমাদের 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলকে কেন্দ্রমুখী বল বলা হয়। মানে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যেই ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন ঠিক নিউক্লিয়াসের চারদিকে এভাবে ঘুরছে। পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রনগুলো ঠিক তেমনিভাবে তার চারদিকে মানে ঘুরতেছে আর কি। বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলে সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলে বলা হয়। সো আমাদের মূলত 1 নাম্বার যে চিত্রটা ছিল এখানে, আমরা আমাদের প্রশ্নটা আরেকবার একটু দেখি। এই যে আমাদের 1 নাম্বার দৃশ্যকল্প 1, এটা মূলত একটা সীমাবদ্ধতাকে এক্সপ্লেইন করতেছে। এই সীমাবদ্ধতা মূলত কার? বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। তো বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল নিয়ে আমরা এরকম 4টা মতবাদ এখানে আসলে এক্সপ্লেইন করতে পারি যে হ্যাঁ, এই মতবাদগুলো এভাবেই কাজ করছে। সো এই যে ক খ এরকম 4টা মতবাদ, 1 2 3 4। তার মানে যদি আমাদেরকে গতে যদি রাদারফোর্ড মডেলটা বোঝানো হচ্ছে এবং তার মতবাদগুলো আমরা এখানে প্রকাশ করে ফেললাম। তো এবারে চলো আমরা যাচ্ছি আমাদের এই সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নে, মানে এই সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে দেখো। ঘ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে কোন দৃশ্যকল্পের তথ্যের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। তো আমরা তো দৃশ্যকল্পে একটা বলে দিয়েছি যে এটা একটা ম্যাক্সওয়েল তত্ত্বের একটা ভিত্তি, যেটা কিনা রাদারফোর্ড মডেলের ত্রুটি ব্যাখ্যা করা যায় এটা থেকে, বা ত্রুটিসমূহ আইডেন্টিফাই করা যায়। আর দৃশ্যকল্প 2 মূলত বোর মডেলকে রিপ্রেজেন্ট করতেছে, যেখানে আমরা বিভিন্ন কক্ষপথ, ইলেকট্রনের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর ইত্যাদি সম্পর্কে দেখানো হচ্ছে। তাহলে আমাদের ঘ এর অ্যান্সার হবে দৃশ্যকল্প 2। মানে দৃশ্যকল্প 2 এর সাহায্যে আমরা চাইলে এই যে পারমাণবিক বর্ণালী এটা ব্যাখ্যা করতে পারি, এটা দৃশ্যকল্প 2 থেকে। এবারে আসো এটার পক্ষে আমাদের এখন যুক্তি যেগুলো আছে বা যে মতবাদ যেগুলো আছে সেগুলো আমরা এখন উপস্থাপন করবো দৃশ্যকল্প 2 এর। ওকে, সো ফার্স্টেই আসা আমি কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। যেরকম ধরো এই যে ইলেকট্রনটা এখানে দেখা যাচ্ছে এরকম, তাহলে ইলেকট্রন কি করলো, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গমন করলো, এইখানে শক্তি শোষিত হচ্ছে। আবার ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসলো, শক্তি নির্গত হচ্ছে। এরকম ইলেকট্রন চাইলে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যেতে পারে,
এই জন্য কখনো শক্তির শোষণ ঘটে, কখনো শক্তির বিকিরণ ঘটে, এইভাবে চলতে থাকে আর কি। তার মানে এই যে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ, এখানেই মূলত পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তো প্রথমত আমাকে এটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে লাইক N1 থেকে N2 তে যাচ্ছে, উপরের শক্তি স্তরে যাচ্ছে, এখানে শক্তির কি হবে? শোষণ হবে। আবার ইলেকট্রন N2 থেকে N1 এ আসতেছে, এখানে শক্তির কি হবে? এখানে শক্তির বিকিরণ ঘটবে। তো এই শক্তির বিকিরণ যে ফেজটা, এই বিকিরণ ফেজে মূলত পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তো আমরা এখন আমাদের পরবর্তী পৃষ্ঠায় যে অংশগুলো আছে, মানে পরবর্তী পৃষ্ঠায় আমাদের এই অ্যান্সারের বাকি অংশটা আমরা এখন জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। দেখো এখানে কি বলছে। আচ্ছা, এখানে বলতেছে যে বোর পরমাণু মডেল অনুসারে কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ বোঝাতে চাচ্ছে এরকম, যদি আমরা এখানে চিত্র আঁকি, ধরো এরকম দুইটা লেয়ার, বোর মডেলের এরকম দুইটা শক্তি স্তর। তো ইলেকট্রন যখন ঘুরবে, এরকম ইলেকট্রন যখন ঘুরবে, তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই করবে না, যা সে তার কক্ষপথের উপরে ঘুরতে থাকবে। এইটুকু ফার্স্ট পয়েন্টে বোঝাচ্ছে। তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ করে। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, হ্যাঁ, তখন শক্তির কি করে? বিকিরণ করে। আচ্ছা, তো এখন বলতেছে, যেটা আমরা অলরেডি এর আগের চিত্রে দেখলাম, যে ইলেকট্রন যদি 1 থেকে 2 তে যায় তখন শক্তি শোষণ করবে, আর ইলেকট্রন যদি 2 থেকে 1 এ আসে তখন শক্তি বিকিরণ করবে। এখন এই বিকিরিত শক্তির পরিমাণটা কি হবে? দেখো আমাদের ফার্স্ট সূত্র হচ্ছে এরকম, ডেল ই মানে টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, না এটাকে আমরা একটু পরে দেখাই, আমরা এর আগে সূত্রটা এখানে কমপ্লিট করি আগে। আচ্ছা দেখো, আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে এরকম, ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এইচ নিউ, নিউ মানে বোঝানো হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর ডেল ই বলতে বোঝানো হচ্ছে টোটাল শক্তির পরিমাণ। আচ্ছা, এবারে দেখো এই এইচ লিখলাম, আর হচ্ছে নেক্সট সূত্র হচ্ছে এইটা, যে এইচ নিউ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে এই যে নিউ, এই নিউ এর পরিবর্তে লেখা যায় এরকম, দেখো নিউ এর পরিবর্তে লেখা যায় সি বাই ল্যামডা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই সূত্রের ব্যাখ্যাটুকু আমরা একটা ফ্রেশ পৃষ্ঠায় আমরা দেখি, যাতে করে আমাদের এই পয়েন্টটা বুঝতে সুবিধা হয়। দেখো এখানে তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। মূল সূত্র হচ্ছে এইটা, যে ডেল ই সমান সমান এইচ নিউ। আচ্ছা, এবারে এই নিউ সমান সমান সি বাই ল্যামডা, নিউ সমান সমান সি বাই ল্যামডা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে যদি আমি এইচ নিউ বলি, তাহলে এইচ তো এইচ, আর নিউ এর পরিবর্তে কি লেখা যায়? সি বাই ল্যামডা লেখা যায়। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। তো তাহলে ফলো করো, এই এইচ নিউ এর পরিবর্তে কি ডেল ই এখন লেখা যাবে? তাহলে আমরা এটাকে আর একটু মডিফাই করে, দেখো আমরা এটাকে, আচ্ছা এটা থাকুক এখানে, আমরা এটাকে আর একটু মডিফাই করে কি লিখতে পারি? ডেল ই এইচ সি বাই ল্যামডা, ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, তো আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তো এই সূত্র মূলত দেখো, ডেল ই দ্বারা বোঝানো হচ্ছে কি? শক্তির পরিমাণ, সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর ল্যামডা দ্বারা বোঝানো হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তো আমাদের এই যে সূত্রগুলো কিন্তু এই যে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, সেখান থেকে আসছে। তো আমরা এখন সামনে যাচ্ছি আরও, দেখো এখানের বাকি যে পার্টগুলো। তো আমাদের এই সি বাই ল্যামডা কিন্তু ওইখান থেকে এসেছে, যেটা তোমাদেরকে একটু আগে ভেঙে দেখানো হলো। এখন বলতেছে যে এখানে সি হচ্ছে আলোর বেগ, যার মানটা কনস্ট্যান্ট, আর নিউ, এটা ভি এর মতো লাগতেছে বাট এটাকে নিউ বলে। শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এটা একক হচ্ছে হার্টজ বা সাইকেল ইনভার্স 1। ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে, আমরা তো বলছি যে হ্যাঁ, যদি এরকম হয় যে দুইটা লেয়ার থাকে, সে যখন উপরের শক্তি স্তর থেকে সে যখন নিচের শক্তি স্তরে যাবে, তখন শক্তির কি ঘটবে? এখানে বিকিরণ ঘটবে। এই বিকিরণ যখন আমরা আলোর মানে এই বিকিরিত যখন আমরা হচ্ছে যে প্রিজমের মধ্যে দিয়ে পাস করব, তখনই আমরা কি দেখতে পাবো? সেখানে পারমাণবিক বর্ণালী দেখা যাবে। তাই বলা যায় উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর তথ্যের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। তো আমি এবার টোটালটাকে একটু সামারি করে দিই তোমাদের জন্য। আমরা
বোর মডেলের যে উচ্চ শক্তি স্তর সেখানে ইলেকট্রন থাকবে, নিম্ন শক্তি স্তর সেখানে ইলেকট্রন থাকবে। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর অর্থাৎ উপরের যে শক্তি স্তরগুলো আছে সেখান থেকে যখন নিচের শক্তি স্তরগুলোতে নামবে সেখানে আমরা একটা পারমাণবিক বর্ণালী দেখতে পাবো। এখন এই বর্ণালী আমাদের খালি চোখে দেখা যাবে না, সেখানে শক্তির যে বিকিরণ ঘটবে ওই বিকিরিত শক্তিকে যখন আমরা পারমাণবিক অ্যাটমিক স্পেকট্রা এর মধ্যে বা পারমাণবিক বর্ণালীর মধ্যে দিয়ে যখন আমরা পাস করব তখন আমরা সেখান থেকে বিভিন্ন কালারফুল রং দেখতে পাবো। অতএব আমরা সেই বিকিরিত আলো থেকে বা বিকিরিত আলোর ঝলকানি থেকেই মূলত কি হবে, পারমাণবিক বর্ণালী সৃষ্টি হবে। আমাদেরকে ঘতে এই টাইপের ব্যাখ্যা যদি আমরা লিখে দিতে পারি তাহলে এই সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে আমরা বলতে পারি এই যে সৃজনশীল প্রশ্ন আমরা যেটা নিয়ে কথা বললাম, এই সৃজনশীল প্রশ্নের ক, খ, গ এবং ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা কমপ্লিট করলাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।